স্বাগত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দেশ বাণিজ্য সংবাদের সঙ্গে আছে মিসাদি লাবণী। রপ্তানি উন্নয়ন ব্যুরোর প্রতিবেদনে এপ্রিলে পোশাক খাতের রপ্তানি প্রবৃদ্ধি ৩২% বেশি। তবে এই প্রবৃদ্ধি নিয়ে খুব একটা আশাবাদী নন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তাদের মতে টানা ৮ মাসের নেতিবাচক ধারা কাটিয়ে স্থিতিশীল অবস্থায় ফিরতে সময় লাগবে। অর্থনীতিবিদরা বলছেন ব্যবসা পরিবেশের অনিশ্চয়তায় বিদেশি ক্রেতাদের পিছুটান। বিস্তারিত প্রতিবেদনে। টানা ৮ মাসের মন্দা কাটিয়ে এপ্রিল মাসে ঘুরে দাঁড়িয়েছে দেশের রপ্তানি আয়। ইপিবির তথ্য বলছে মার্চের $৩৪৮ কোটি তুলনায় এপ্রিলে রপ্তানি বেড়েছে ১৫.২০%। তবে এই প্রবৃদ্ধিতে স্বস্তি নেই রপ্তানিকারকদের মধ্যে। তৈরি পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমই এর ব্যবসায়ীরা বলছেন এটি মূলত আগের ২ মাসের ক্রয়াদেশের প্রতিফলন। বর্তমান পরিস্থিতি এখনও পুরোপুরি ইতিবাচক নয়। সামনের দিনগুলো নিয়েও শঙ্কায় তারা। প্লাস এক্সপোর্ট না, এটা জাম এক্সপোর্ট আমি বললাম আবার আপনাকে। আর এইখানে আমাদের কাছে যে তথ্য আছে আমাদের মেম্বারদের কাছে কারো কাছেই কিন্তু অতিরিক্ত কোনো অর্ডার নেই। অর্ডারের অবস্থা সবার কাছে খারাপ। রপ্তানিকারকদের এমন শঙ্কার সঙ্গে একমত নয় কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলছেন রপ্তানি প্রবৃদ্ধি ও প্রবাসী আয়ের ইতিবাচক ধারায় দেশের সামষ্টিক অর্থনীতি ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে। ঊর্ধ্বগতিটা যদি গতিশীল রাখতে পারি, একদিকে রেমিটেন্স আর একদিকে রপ্তানি, এই দুটো মিলে আমাদের রিজার্ভটা অবশ্যই একটা স্বস্তিদায়ক অবস্থায় চলে আসবে। এদিকে পোশাক খাতের এই পরিস্থিতির পেছনে বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি সহ ব্যবসায়িক পরিবেশের অনিশ্চয়তাকে দায়ী করছেন অর্থনীতিবিদরা। তাদের মতে এসব কারণে বিদেশি ক্রেতাদের আস্থায় ভাটা পড়ছে, যার সরাসরি প্রভাব পড়ছে রপ্তানি আদেশে। বাংলাদেশে গার্মেন্টসের অর্ডার প্লেস করার সময় এই সমস্ত আনসার্টেনিটির দিকে যখন তাকায় তখন আমাদের স্বাভাবিকভাবেই মনে হয় যেন ব্যবসাটা একটা ঢাল এবং বিনিয়োগের ক্ষেত্রে। ইপিবির প্রতিবেদনে বছর ভিত্তিক রপ্তানি আয় বেড়ে দাঁড়িয়েছে $৪০১ কোটি। সংশ্লিষ্টরা মনে করছেন আগামীতে রপ্তানি প্রবৃদ্ধি বাড়াতে ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি। তাদিয়া লাবণী, দেশ টিভি, ঢাকা। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কলকারখানার বিষয়ে মন্ত্রণালয় সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর রাজনৈতিক এবং শিল্প বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ালে বছরে $1.5 থেকে $2 বিলিয়ন পর্যন্ত আমদানি ব্যয় সাশ্রয় সম্ভব। বৈশ্বিক ভূ রাজনৈতিক অস্থিরতা, বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব সরাসরি এসে পড়েছে দেশের বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহে। এমন প্রেক্ষাপটে 2030 সালের মধ্যে 10,000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার, যা জ্বালানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নের পথে একটি বড় পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা ও প্রয়োজনীয়তা তুলে ধরেন বিশেষজ্ঞরা। তারা জানায়, দেশের ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থাকে সম্প্রসারণ করা গেলে আমদানি নির্ভর জ্বালানি খাতে বড় অঙ্কের অর্থ সাশ্রয় করা সম্ভব। যে এনার্জি ট্রানজিশনের কথা বলছি কিংবা গভর্নমেন্ট যে 10,000 মেগাওয়াটের কথা বলছে, এটা অনেকটাই ডিপেন্ড করবে হচ্ছে যে রোড ম্যাপটা কী হবে এবং গভর্নমেন্ট কী ধরনের সাপোর্ট দিবে এবং যে প্রিভেলিং ব্যারিয়ার আছে সেগুলোকে গভর্নমেন্ট অ্যাড্রেস করছে কিনা। জ্বালানি সার্বভৌমত্ব অর্জনে সৌরশক্তির উপর জোর দিয়ে বিশেষজ্ঞরা বলেন, সৌরশক্তি ব্যবহারের জ্বালানি ব্যয় 25 থেকে 30% পর্যন্ত খরচ কমানো সম্ভব। ভবিষ্যতে চ্যালেঞ্জ মাথায় রেখে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান তারা। যেটা দিয়ে সম্ভব হয় সোলার রুফটপ আর হলো সোলার বেস ইরিগেশন, যেটা 3 থেকে 6 মাসে আমার ইমিডিয়েটলি আমি দিতে পারছি, শুধুমাত্র আমার কিছু সরকারি ব্যবস্থা নিলে। 2030 সালের মধ্যে 10,000 মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের সরাসরি লক্ষ্যমাত্রাকে স্বাগত জানান বিশেষজ্ঞরা। বলেন, জীবাশ্ম জ্বালানির উপর অতিমাত্রার নির্ভরতা দেশের অর্থনীতিকে ঝুঁকির মধ্যে ফেলছে। সরকার 5 বছর কাটাতে পারবে না, ইম্পসিবল, যদি তারা এনার্জির প্রবলেমটা সলভ না করে। ওকে, এমন একটা অবস্থায় আমরা আছি যেটা কল্পনা করে যে হিসাবে মেলে না। ওকে, এবং অন্য সবাই যতখানি সমস্যা পেচ্ছে তার থেকে সবচেয়ে বেশি সমস্যা শিল্পে যদি যান, ওখানে হাহাকার, হাজার হাজার শিল্প, ওরা শিল্প স্ট্যাবলিশ করে ফেলেছে, গ্যাসের অভাবে কানেকশন পাচ্ছে না। হ্যাঁ,
অনেকেই সোলারের দিকে দেখছে। সো সোলার হয়তো আমি মনে করি অটোমেটিক্যালি নিজের থেকেই বাঁচার জন্য তাগিদে অনেকে হয়তো করে ফেলবে। বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির বিকল্প নেই। তাই দেশের সীমিত ভূমি ও কৃষি নির্ভর অর্থনীতির বাস্তবতায় কার্যকর রোডম্যাপ তৈরির উপর গুরুত্ব দেন বিশেষজ্ঞরা। থেকে বের হওয়ার কোনো বিকল্প নাই যদি বাংলা আলভি রায়হান, দেশ টিভি, ঢাকা। প্রেক্ষিতে জ্বালানি তেল নিয়ে সংকটের কারণে দেশেও দ্রুত বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা। মানুষ বিকল্প বাহন হিসেবে এখন সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব বৈদ্যুতিক গাড়ি ও বাইকের দিকে ঝুঁকছে, যার প্রধান কারণ রক্ষণাবেক্ষণ খরচ কম ও বাড়িতে চার্জ দেওয়ার সুবিধা। আর বৈদ্যুতিক গাড়িকে ভবিষ্যতের প্রধান বাহন মনে করছেন ব্যবসায়ীরা। আলভি রায়হানের রিপোর্ট। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় সংকট দেখা দিয়েছে তেলের বাজারে, যার সরাসরি প্রভাব পড়েছে পরিবহন খাতে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল নেওয়া আর বাড়তি খরচের ভোগান্তি এড়াতে বৈদ্যুতিক গাড়ির দিকে ঝুঁকছে মানুষ। বিশ্বে 2025 সালের প্রথম প্রান্তিকে ইলেকট্রিক গাড়ির বিক্রি 2024 সালের একই সময়ের তুলনায় 35% বেড়েছে। 2024 সালে প্রায় 1,70,00,000-এর বেশি ইভি বিক্রি হয়েছে, যা আগের বছরের তুলনায় 25% বেশি। 2024 সালে চীনের বিক্রি হওয়া মোট যাত্রীবাহী গাড়ির 48%ই ছিল ইলেকট্রিক। ইভির চাহিদা বাড়ছে দেশের বাজারেও। গ্রাহকরা বলছেন, খরচ সহ নানা সুবিধা থাকায় আগ্রহ বাড়ছে ইলেকট্রিক গাড়ির প্রতি। ইলেকট্রিক গাড়ির যে সাসপেনশন সবকিছু একটু নতুনত্ব আছে। ইন ফিউচারে বাংলাদেশ মানে ইভি বেস হয়ে যাবে। বিদ্যুৎ যে পরিমাণ যাচ্ছে সেই তুলনায় আসলে যদি আমি ফুয়েল ইউজ করতাম তাহলে অনেক বেশি খরচ হইতো। পরিবেশ বান্ধব, যেটা আমাদের দেশের যে আবহাওয়াটা সেটা অনেকটা কার্বন ডাইঅক্সাইড উপশম হবে। আমাদের আসলে লাইফ সেভার, আমাদের কোনো তেলের জন্য যেই সিরিয়াল বা যেই সংকট, যে টেনশন, এগুলো তো ফেস করতে হয় না। এটা টেকনোলজি অনেক সুপিরিয়র টেকনোলজি, সো একটা ইউজার এটাতে অনেক কমফোর্ট পায়। হাইব্রিড গাড়ির চাহিদা তো বর্তমান বিশ্বে আসলে আস্তে আস্তে বাড়ছিলই। সো আমরা এই সময়টায় দেখা যাচ্ছে যে আরও বেশি একটু মানুষের আগ্রহ আমরা দেখতে পাচ্ছি। ব্যবসায়ীরা বলছেন, চাহিদা মেটাতে আমদানির পরিবর্তে ইলেকট্রিক গাড়ির উৎপাদনেও জোর দিচ্ছেন তারা। এখাতে সরকারের সহযোগিতাও চান তারা। এর আমদানি নির্ভরতাটা কমিয়ে কিভাবে এখানকার ভ্যালু এডিশন বাড়ানো যাবে, কিভাবে এমপ্লয়মেন্ট জেনারেশন করা যাবে, কিভাবে এখানে ম্যানুফ্যাকচার করে বিদেশে এক্সপোর্ট করা যাবে, এই জিনিসটি আমরা কাজ করি। আমাদের দেশে অলরেডি এই হাইপটা তৈরি হয়েছে, মানুষের বেনিফিটটা বুঝতে পারছে, এটা যে পরিবেশ বান্ধব গাড়ি সেটাও বুঝতে পারছে। যে ইন্ডাস্ট্রি যারা করবে তাদেরকে সরকার এনকারেজ করুক যে আপনি ইন্ডাস্ট্রি করেন, এমপ্লয়মেন্ট জেনারেট করেন। নানা সুবিধা থাকলেও তেল পাম্পের মতো ইলেকট্রিক গাড়ির চার্জিং পয়েন্ট করার দাবি গ্রাহকদের। আলভি রায়হান, দেশ টিভি, ঢাকা। দেখছেন দেশ বাণিজ্য। দর্শক, আমরা প্রতিবেদনেই দেখছিলাম টানা 8 মাসের নেতিবাচক ধারা কাটিয়ে রপ্তানি আয়ে ইতিবাচক ধারায় ফিরেছে। তবে ব্যবসায়ীরা বলছে আসলে এটা এই ঊর্ধ্বমুখী ধারাতে স্থিতিশীল থাকবে কিনা এটা নিয়ে তারা একটু শঙ্কা প্রকাশ করেছে। এসব বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন অর্থনীতিবিদ এম আকাশ। আকাশ, আপনাকে স্বাগত দেশ বাণিজ্যে। ধন্যবাদ। জি, আমরা আসলে দেখছিলাম যে এই এপ্রিলে রপ্তানি আয় ইতিবাচক ধারায় রয়েছে। তবে ব্যবসায়ীরা কিন্তু বারবারই বলছে যে এই এপ্রিলের রপ্তানি আয় দিয়ে আসলে সার্বিক রপ্তানি পরিস্থিতি বোঝাটা একটু কঠিন। তারা কিছুটা শঙ্কায়ও আছেন যে এটা স্থিতিশীল থাকে কিনা। আপনার কাছে কি মনে হচ্ছে? দেখুন, অলরেডি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের একটি বাণিজ্য চুক্তি হয়ে গেছে। সেই বাণিজ্য চুক্তিতে যেই ধারাগুলো আছে সেই ধারাগুলো যদি কার্যকরী করা হয় তাহলে এটা সাস্টেইন করবে না, কারণ তাহলে অধিক দামে কাঁচামাল কিনতে হবে বা আনতে হবে, আমদানি করতে হবে, এবং তখন বাজারটা কমে যাবে। এবং যদি এই চুক্তি বাতিল করা হয় তাহলেও এটা সাস্টেইন করবে না, কারণ আমেরিকা তখন অধিক ট্যারিফ আরোপ করবে। তার মানে আপনি একটা শাঁখের করাতের মধ্যে আছেন। চুক্তি বাতিল করলেও আপনার অসুবিধা, চুক্তি রক্ষা করলেও আপনার অসুবিধা। এমনিতে আমেরিকার চুক্তি বাদে এই যে রপ্তানি ক্রয়াদেশ যে কমে যাচ্ছে, ব্যবসায়ীরা বলছেন এখানে কি অন্য কোনো কারণ আছে কিনা? এখানে যেটা আছে সেটা হলো মানে গার্মেন্ট সেক্টরে হয়তো নাই, কিন্তু অন্যান্য সেক্টরে রপ্তানি কমে যাবে। তার কারণ হলো মানে কস্ট অফ ইম্পোর্টেড র মেটেরিয়াল অনেক বেড়ে গেছে, তো
সেগুলো যদি জোগাড় করতে না পারে তাহলে তো প্রোডাকশনও করতে পারবে না এবং রপ্তানিও করতে পারবে না। এবং কস্ট অফ ইম্পোর্টেড র মেটেরিয়াল বেড়ে গেছে, কারণ হলো আপনার যে রেট অফ ফরেন এক্সচেঞ্জ, তাতে আগে ছিল হয়তো যা ছিল তার চেয়ে 30% হয়তো রেট অফ ফরেন এক্সচেঞ্জ এগেইনস্ট বাংলাদেশ চলে গেছে। ব্যবসায়ীরা বারবার আসলে জ্বালানি সংকটের কথা বলছিল যে বিদ্যুৎ জ্বালানি সংকটের কারণে লোডশেডিং হচ্ছে, যে কারণে চাহিদা মতো তারা উৎপাদন করতে পারছে না এবং ডেলিভারিতে। এটা ঠিকই বলেছেন, এটা আরেকটা কারণ, সেটা হলো যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এবং গ্যাস সরবরাহ, এটা সাম্প্রতিক বিশ্ব পরিস্থিতির কারণে বিঘ্নিত হচ্ছে। কারণ আপনি তো দেশীয় ক্যাপাসিটি, মানে বিদ্যুৎ ক্যাপাসিটি তৈরি করেছেন, কিন্তু বিদ্যুতের জ্বালানি তো আপনি দেশীয় কূপ খনন করে বা দেশীয় কয়লা তুলে এগুলো করেননি। সুতরাং আপনাকে আমদানি নির্ভর জ্বালানির উপর নির্ভর করতে হচ্ছে, এবং এই আমদানি জ্বালানিটা আপনি প্রধানত আনেন মধ্যপ্রাচ্য থেকে। এখন মধ্যপ্রাচ্যে যদি যুদ্ধ পরিস্থিতি থাকে তাহলে সেটা আসবে না। এটা না আসলে আপনার এনার্জি ক্রাইসিস থাকবে, এনার্জি সিকিউরিটি থাকবে না। এনার্জি ক্রাইসিস এবং এনার্জি সিকিউরিটি না থাকলে আপনি মানে প্রোডাকশনও ঠিক মতো চালাতে পারবেন না এবং রপ্তানিকে। জি, ব্যবসায়ীরা যে সংখ্যাটা করছেন তার কিছুটা হলেও আসলে তাদের সংখ্যাটা উড়িয়ে দেওয়া যায় না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। দর্শক, রপ্তানি পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত ছিলেন অর্থনীতিবিদ এম আকাশ। চট্টগ্রামের বাণিজ্যিক এলাকা আগ্রাবাদে একীভূত হওয়া 5 ব্যাংকের শাখায় তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন গ্রাহকরা। আমানতের উপর সম্ভাব্য হেয়ার কাট বাতিল এবং ব্যাংক কার্যক্রম সচল রাখার দাবিতে কঠোর কর্মসূচি নিয়েছে চট্টগ্রাম আমানতকারী ভুক্তভোগী অ্যাসোসিয়েশন। তবে এই কর্মসূচিকে বেআইনি বলছে বাংলাদেশ ব্যাংক। সোমবার সকাল থেকে চট্টগ্রামের আগ্রাবাদের বিভিন্ন সড়কে বাড়তে থাকে গ্রাহকদের ভিড়। দ্বিতীয় দিনের মতো ব্যাংকে জড়ো হয়ে একীভূত হওয়া ব্যাংকগুলোতে তালা দেন আমানতকারীরা। এক পর্যায়ে বিক্ষুব্ধ গ্রাহকরা ব্যাংকের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করেন। দীর্ঘদিনের সঞ্চয় হারানোর আশঙ্কায় উদ্বিগ্ন গ্রাহকরা বলছেন, 2024 সাল থেকে চালু হওয়া হেয়ার কাটের মাধ্যমে আমানতের একটি অংশ কেটে নেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই টাকাগুলো আমরা আমাদের জীবনযাত্রার কাজে ব্যয় করে ফেলেছি। এখন এসে যদি 2 বছর পর বলেন 24-25 সালের হেয়ার কাট করে দিবেন আর 2 বছর পর আমাদের আসল টাকা ফেরত দিবেন, আমরা তো এই কষ্ট মেনে নিতে পারি না। 2024 জানুয়ারি থেকে 2025 ডিসেম্বর পর্যন্ত ওনারা প্রথম বলছে আমাদেরকে 1 টাকাও দিবে না। আমরা আন্দোলন করার পর আমাদেরকে 4% দিয়েছে। বিক্ষোভকারীরা জানান, কোনো অবস্থাতেই আমানতে হাত দেওয়া যাবে না। দ্রুততম সময়ের মধ্যে সম্পূর্ণ টাকা ফেরত এবং ব্যাংকগুলো স্বাভাবিকভাবে চালুর দাবি জানান তারা। হুজুর রাখছি এগুলো এক এক ব্যাংকের এক এক হয়রানি, তা আমাদেরকে বেশা বেশি হয়রানি করতেছে। সাথে সাথে আমি গভর্নর মহোদয়কে আর 5 ব্যাংকের প্রশাসককে অনুরোধ করব, আপনারা আমাদেরকে এই কষ্ট থেকে মুক্তি আমরা চাই। এ সময় আগ্রাবাদ এলাকায় SIBL ব্যাংক শাখায় উত্তেজনা তৈরি হয়। অভিযোগ উঠে বিক্ষুব্ধ গ্রাহকরা ব্যাংকের ম্যানেজারকে শাখা থেকে বের করে দেন। আমাদের একজন বোল্টের নিরাপত্তার জন্য, কারণ বোল্ট তো বন্ধ করতে হবে, 3-4 জনের কাছে চাবি, এখন ওরা তো ওই সময় দিচ্ছে না। এখন সবাইকে বের হয়ে গেলে তো আমার টাকা বোল্টের নিরাপত্তা দরকার, ওই জন্য একজন লোককে রাখছি। এখন ওনারা হয়তো বুঝতেছে না, ওই জন্য ওনার উপর একটু উত্তেজিত হয়েছে। এদিকে বাংলাদেশ ব্যাংক জানিয়েছেন, কোনো আমানতকারী ব্যাংকে তালা দেওয়ার মতো পদক্ষেপ নিতে পারেন না, এটি সম্পূর্ণ বেআইনি। ব্যাংক শাখায় গ্রাহকরা টাকা উত্তোলন করতে আসবে, টাকা না পেলে বৈধভাবে তাদের ক্ষোভ প্রকাশের এখতিয়ার আছে, সুযোগ আছে, কিন্তু কোনো ব্যাংক শাখা তালা দেওয়ার কোনো এখতিয়ার নেই। চট্টগ্রামের বাণিজ্যিক কেন্দ্র আগ্রাবাদে ব্যাংকিং খাতের এমন অস্থিরতা শুধু গ্রাহক নয়, ব্যবসায়ীদের মাঝেও উদ্বেগ বাড়াচ্ছে। দ্রুত কার্যকর সমাধান না এলে এর প্রভাব আরও বিস্তৃত হতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। আজিজা হক পায়েল, দেশ টিভি, চট্টগ্রাম। এখন জানিয়ে দিচ্ছি টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। সোমবার প্রতি US ডলার কিনতে খরচ হয়েছে 123 টাকা 25 পয়সা, বিক্রি হয়েছে 122 টাকা 25 পয়সায়। পাউন্ড কিনতে খরচ হয়েছে 171 টাকা 88 পয়সা, বিক্রি হয়েছে 164 টাকা 81 পয়সায়। ইউরোর ক্রয় মূল্য ছিল 148 টাকা 99 পয়সা, বিক্রি হয়েছে 142 টাকা 89 পয়সায়। এছাড়া
সিঙ্গাপুরি ডলার কিনতে খরচ হয়েছে 100 টাকা 20 পয়সায়, বিক্রি হয়েছে 95 টাকা 64 পয়সায়। ইন্ডিয়ান রুপির ক্রয় মূল্য 1 টাকা 38 পয়সা, বিক্রি হয়েছে 1 টাকা 21 পয়সায়। চাইনিজ ইয়েন কিনতে খরচ হয়েছে 19 টাকা 85 পয়সা, বিক্রি হয়েছে 17 টাকা 85 পয়সায়। এছাড়া যদি আমরা দেখি, জাপানি ইয়েনের ক্রয় মূল্য ছিল 82 পয়সা, বিক্রি হয়েছে 75 পয়সা। সৌদি রিয়েল কিনতে খরচ হয়েছে 33 টাকা 25 পয়সা, বিক্রি হয়েছে 32 টাকা 49 পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিতের ক্রয় মূল্য ছিল 31 টাকা 64 পয়সা, বিক্রি হয়েছে 30 টাকা 73 পয়সায়। এবার জানিয়ে দিচ্ছি চাকরির খবর। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড। প্রতিষ্ঠানটির প্রোডাক্ট ডিজাইন ল্যাব বিভাগ এক্সিকিউটিভ ডেপুটি ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে। 3 মে থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে 31 মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এদিকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটির প্রোডাকশন রোলিং মিল MRSML বিভাগ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে। 3 মে থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে 10 মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এই ছিল ইসলামী ব্যাংক পিএলসি সৌজন্যে দেশ বাণিজ্য সংবাদে। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। দেশ টিভির সঙ্গে থাকুন।